এরপরে আমি খুব তাড়াহুড়ো করে অ্যাজ এ অ্যাজেক্টিভ হিসাবে নাউনের পরে আমরা যেই অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহার হয় বলেছিলাম, অ্যাজ এ অ্যাজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পরে ব্যবহার হয়। অর্থাৎ আমি যেই নাউনের পরেই আইএনজি-যুক্ত ভার্ব ব্যবহার করছি, অর্থাৎ এই আইএনজি-যুক্ত ভার্বটা সেই নাউনকে রিফার করে। ওকে, যে কোনো টেন্সে ব্যবহার হয় এই সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আমি খুব তাড়াহুড়ো করে চলে যাই। এরপরে যেমন এইখানে আপনাদের একটা কাজ দেখলাম যে বাংলাদেশে বসবাস করা মানুষ অনেক মিশুক। এই যে যে করা বা বসবাসকারী বা বসবাস করতেছে, এইরকম অর্থ দিতে আমরা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করতে পারি। ওকে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা অবগত, এটাও শিখেছিলাম, এটাও দেখেছিলাম। এরপরে আপনাদের কাজ দিয়েছিলাম ফিলিস্তিনে বসবাস করা, বসবাসরত বা বসবাসকারী মানুষ সবসময় যুদ্ধ প্রত্যক্ষ করে। আপনারা অনেকেই খুব সুন্দর উত্তর করেছিলেন। তার অনেক সুন্দর সুন্দর যেই যেখানে কারেকশন দরকার হয়েছে সেই ব্যাপারে আমি বলে দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে এই যে যে ব্যাপারটা, অর্থাৎ আমরা যখনই দেখব এই ধরনের, অর্থাৎ চলমান একটা বোঝাচ্ছে, অর্থাৎ কাজটা আংশিক একই সাথে চলমান। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া, তার মানে স্টুডেন্টস, এরপর আমরা সরাসরি স্টাডিং দিয়ে দিব। যেমন এই যে আমি দেখাচ্ছি, অর্থাৎ পড়ুয়া স্টুডেন্টস, আমি দিয়ে দিলাম স্টাডি, অর্থাৎ বিভিন্ন, এরপর দিয়ে দেবো অ্যাট ডিফারেন্ট, ওকে, ডিফারেন্ট ইউনিভার্সিটিস। ওকে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্রছাত্রীরা। এখন একইভাবে আমি যত বাংলা বলবো, মানে এইরকম ভাবে যত যাই বলবো, ওকে, অর্থাৎ আমি যাই বলি এইভাবে আমরা লিখতে পারবো, অর্থাৎ চলমান বোঝাতে। ওকে, অর্থাৎ আমি যদি বলি যে আহ কি মাঠে খেলতে থাকা বাচ্চারা, যদি এইভাবে বলি, দেখুন এইভাবে যে মাঠে খেলতে থাকা বাচ্চারা কি অনেক বেশি, অনেক বেশি কি, অর্থাৎ উৎসাহী আমরা বলতে পারি, রাইট? ওকে, আমার লেখায় কিছু কিছু জায়গায় কমপ্লেক্সিটি তৈরি হয়, এর জন্য আমি অনেক সময় লিখতে পারি না অভ্র ব্যবহার করে। ওকে, আমরা একটু অন্যভাবে বলি যে মাঠে খেলতে থাকা বাচ্চারা কি আহ আমার দিকে আসলো, জাস্ট এমনি আর কি, আমার দিকে আসলো। এখন একটা ব্যাপার দেখুন, এইখানে দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, যে দেখতে না পাবেন অবশ্যই অবগত করবেন। ওকে, মাঠে খেলতে থাকা বাচ্চারা আমার দিকে আসলো, এখানে প্রধান ভার্ব কোনটি? প্রধান ভার্ব কোনটি, আসলো নাকি মাঠে খেলতেছে, কোনটা? একটু লক্ষ্য করুন তো। আসলো 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 স্যার। ওকে, স্যার ওকে, আসলো। আসলো। তাহলে এই যে যে খেলতে থাকা, চলমান, রাইট? কারা খেলতেছে? বাচ্চারা খেলতেছে। তার মানে হচ্ছে আপনি প্রথমে দিলেন কি যে ওকে, সরি, আমরা প্রথমে কি দিতে পারি? দা চিলড্রেন। ওকে, চিলড্রেন। এখন কি খেলতে থাকা, আমি বলেছিলাম চলমান বোঝাবে এবং আংশিক বোঝাবে। খেলতে, পড়তে, পড়ুয়া, মানে এইরকম। ওকে, বা ভ্রমণ করা, স্যার প্লেইং। বা ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? সরাসরি প্লেইং দিয়ে দিলাম। এরপরে কি ইন দা ফিল্ড, FIELD, ইন দা ফিল্ড। এরপরে কি তারা আমার দিকে আসলো, তার মানে আমরা ইয়ে লিখতে পারি, অর্থাৎ পাস্টে লিখতে পারি, কেম টু মি। জাস্ট আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। আবার যদি আপনি এরকম হয়, ওকে, আমি একটু বলছি, আবার যদি এরকম হয়, মানে কথার কথা আমরা এখানে ছোট্ট করে শিখবো, কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করব, আমাদের যে কোনো প্রয়োজন আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই ভাব গাম্ভীর্য বা এই বোধটা যেন আমাদের মধ্যে হয়। ওকে, যেমন আমি এরকম বলতে পারি যে রাস্তা দিয়ে হাঁটা মানুষটি এরকম হতে পারে না, বা এরকম আমি বলতে পারি যে আমি, একটু লক্ষ্য করুন জাস্ট, আমি রাস্তায় একজন মানুষকে হাঁটতে দেখলাম, হাঁটতে দেখলাম। ওকে, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানে কেউ আমাকে একটু বলবেন, একজন একজন জাস্ট একজন বলবেন,
ওকে, ওকে, আমি জিজ্ঞাসা করি, জাস্ট সামিকে জিজ্ঞাসা করে নির্দিষ্ট করে আমি সবাইকেই বলবো এইখানে প্রধান ভার্ব কোনটি আসলে, হাঁটতে নাকি দেখলাম, স্যার কোনটা? আমাকে জিজ্ঞাসা করছেন? জি জি, স্যার আপনাকে। দেখলাম। ওকে, দেখলাম, তার মানে জি হাঁটতে, জি জি কিন্তু এটাও কিন্তু একটা ভার্ব, জি মানে হাঁটতে। এই যে যে আংশিক জি। বোঝাচ্ছে, মানে হাঁটতে দেখলাম, অর্থাৎ আপনি এই বাক্যটিকে এইভাবে স্যার বলতে এটা পারেন। পরিপূর্ণ অর্থ হয় না আর কি, ওকে, ভাই। পরিপূর্ণ হয় না, সম্পূর্ণ আপনি অর্থ যদি, আমি হয়। যদি শেষ করে দিতাম হাঁটতে তাহলে হতো না। আমরা সরাসরি বুঝতে পারি কি যে আমি জি। বলতে পারি এইভাবে, প্রথমত আমি দেখলাম যে আই স, এরপরে কি একজন তো মানুষকে, সেই ক্ষেত্রে দা ম্যান, একজন, একজন দেখুন, দামে। যেহেতু নির্দিষ্ট, আমরা অনেক সময় এখানে একজন মানুষ এ ম্যান বলে ফেলতে পারি, এ ম্যান বলে ফেলতে পারি জি অনেক স্যার। সময়, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে আপনি একজন মানুষকে দেখছেন, সেই ক্ষেত্রে দা হবে। ওকে, দা ম্যান, এরপরে কি হাঁটতে দেখলাম, তার মানে এই অংশটা আমরা কি দিব, ওয়াকিং, ওয়াকিং। হাঁটতে দেখলাম, অন দা, Walking অন the দা road. রোড, হাঁটতে দেখলাম, রাইট? ওকে স্যার এতটুকু এইগুলা পারি স্যার, সমস্যা হয়। ওকে সেন্টেন্সটা বড় করতে ওকে পারে না স্যার, ওকে, এটাই সেন্টেন্সটা, সমস্যা। সেন্টেন্সটা আমি বড় করে দেখাচ্ছি। ওকে, আমি বড় করে দেখাচ্ছি। ওকে, আপনি যদি বলেন যে আন্দোলনরত, অর্থাৎ আন্দোলন করতেছে, আন্দোলনরত স্টুডেন্টদের উপর সরকারি নির্দেশনায়, মানে আমি আর জাস্ট লিখলাম না, লিখতে গেলে অনেক সময় লাগে, জাস্ট আমি ইংরেজিতে লিখতেছি, আমার কথাটা শোনার চেষ্টা করুন, যে জি স্যার। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারি নির্দেশনায় বা সরকারের নির্দেশ মোতাবেক পুলিশ আক্রমণ করেছিল। বুঝতে পারছেন? অর্থাৎ পুলিশ এখানে কি, পুলিশ আক্রমণ করেছিল, তার মানে এখানে পুলিশ হচ্ছে প্রধানত সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি যে কি, পুলিশ। সাবজেক্ট। ওকে, পুলিশ বা পুলিশ কি করেছিল, আক্রমণ করেছিল। আক্রমণ করেছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে অ্যাটাক, অ্যাটাক। অ্যাটাক অ্যাটাকড অন কি, স্টুডেন্টস, স্টুডেন্ট, এরপরে কি স্টুডেন্ট। বললাম, আন্দোলনরত, আন্দোলনরত, আন্দোলনরত। কিন্তু তার মানে এই যে আন্দোলন চলমান, কিন্তু আমরা কিন্তু আন্দোলনরত বলছি, জি আমি স্যার। কিন্তু বলেছি যে চলমান বোঝাতে, জি স্যার। পড়ুয়া, আন্দোলনরত, এরপরে ওই যে যেভাবে বললাম, বা খেলতে, মানে আংশিক বোঝাবে, আবার একই সাথে কি কাজটা করে ফেলতেছে, যেমন চলমান বোঝাবে। অ্যাটাক জি অন স্যার। স্টুডেন্ট, আমি বললাম যে ডেমনস্ট্রেটিং, অর্থাৎ যারা আন্দোলন করতেছিল, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু দুই ভাবে বলতে পারি, ডেমনস্ট্রেটিং, যারা আন্দোলনরত স্টুডেন্টদের উপর আটক করেছিল পুলিশ, এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সরকারি নির্দেশনায়, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ডাইরেক্টেড, ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, অর্থাৎ হ্যাঁ। এই যে যে পুলিশ ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট, এখন কেউ কেউ আবার বলতে পারেন এই ডাইরেক্টেড কিভাবে আসলো, দেখুন এই ডাইরেক্টেড হচ্ছে, এইখানেও একটা ভার্ব, অক্সিলারি ভার্ব বুঝছো আছে, এটা আমরা ধাপে ধাপে যাব, কিন্তু জি স্যার। এখানে কি সরাসরি, এখানে এই যে ওয়ার না দিয়ে, ওয়ার না দিয়ে ভাইয়া সরাসরি দেওয়া ছিল হয়েছে। জি জি, কেউ কিছু এখানে বল, যদি বলি অ্যাকর্ডিং টু কমান্ড অফ গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ বলা মানে হ্যাঁ, অ্যাকর্ডিং। ওকে, আপনি যদি অ্যাকর্ডিং টু দেন সমস্যা নাই তো, অ্যাকর্ডিং টু দিতে পারবেন, আপনি এইভাবে দিতে পারেন, দেখুন, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অনুসারে। অ্যাকর্ডিং টু যখন আমরা দিব, আমরা মাথায় রাখবো এটাকে শুরুতে দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যাকর্ডিং টু হচ্ছে সাধারণত আমরা লক্ষ্য করব অ্যাকর্ডিং টু শুরুতে ব্যবহার হয়, অ্যাকর্ডিং টু, এরপরে আপনি দা গভর্নমেন্ট দিলেন, এরপরে আপনি এখানে পুলিশ দিয়ে দিলেন। কমান্ড অফ গভর্নমেন্ট। ওকে, এরপরে আপনি যেটা করতে পারেন, এখানে পুলিশ এটা দিতে পারেন, যে অ্যাটাক অন দা স্টুডেন্টস ডেমনস্ট্রেটিং, অর্থাৎ আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছিল। দেখুন, এই বিষয়ে যদি, অর্থাৎ যে কোনো নাউনের পরে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমি আরো কয়েকটি দেখাচ্ছি, যদি আপনার আমাদের যেহেতু সময় আছে, যেমন এখানে আমি বলেছিলাম এই ফোকাসিং, অর্থাৎ এই ভেরিয়াস স্টাডিজ এখানে ফোকাস করতেছে, রাইট? আবারও এখানে যদি আর কয়েকটি দেখাই প্লিজ একটু, এইখানেও দেখিয়েছিলাম, মেবি এটা সম্পর্কে অনেকে অবগত, অর্থাৎ আমি এখানে বলেছিলাম যে থাকা, এইভাবে বলেছিলাম, এটা আমি দেখিয়েছি, এই জন্য আমার মনে হয় না আর দেখানো দরকার আছে। ওকে, এইখানেও বলেছিলাম, দেখুন এইখানে কিভাবে ব্যবহার হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস অ্যাড্রেস করতেছে চেঞ্জকে, তার মানে এখানে আমরা বলতে পারি কি, যে এই অ্যাট্রিবিউটস গুলো কি চেঞ্জকে নির্দেশ করে, রাইট?
এইভাবে আমরা বলতে পারি। আবার চেঞ্জ গুলো আসে কোথা থেকে, মানে অ্যারাইজিং, মানে তৈরি হয় বা উত্থিত হয় এইখান থেকে, অর্থাৎ এই ট্রেন্ড থেকে। আমরা কিন্তু চাইলেই দেখুন, তার মানে আমরা এটা বুঝতে হবে যে শুধু যে চলমান বোঝাবে সেটাও না, আবারও এই সেন্সও দিচ্ছে। এই দেখুন যে জাগ্রত হওয়া, বা আবারও চিহ্নিত করে, দেখুন এখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছি। অর্থাৎ আপনি চাইলে, আমি চাইলে, এইখানে ব্যাপারটা ছিল এইরকম যে চেঞ্জ, এইখানে অ্যারাইজ, সেখানে আমরা এখানে লিখছি যে অ্যারাইজিং। আবার এইখানে অ্যাড্রেস, সেখানে আমরা লিখে ফেলেছি অ্যাড্রেসিং। কেননা আমরা জানি যে পার্টিসিপল এই নাউনকে রিফার করছে, অর্থাৎ নাউনের কাজটি এখানে করে দিচ্ছে। এখন আমরা যদি মূল ভার, প্রধান ভার ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে আমাদের যা করতে হইতো, এই বাক্যগুলোকে হয় আলাদা করতে হতো, নয়তো বা কনজাংশনের সাহায্য নিয়ে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন এর সাহায্য নিয়ে এরপর আমাদের আলাদা আলাদা ভাবে করতে হইতো। ওকে, আমরা যেখানে ছিলাম, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। এইখানে অনেকের হয়তো বা একটু খটকা লেগে যেতে পারে। ওকে, এখানে অর্থটা দিচ্ছে দা মুভ, অর্থাৎ সিদ্ধান্ত। দা মুভ অর্থাৎ সিদ্ধান্ত, কামস আসে, আমিড, এটা আমিড অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে, অ্যান অনগোয়িং মুভমেন্ট, এটা ডেইলি স্টার থেকে নেওয়া, এইভাবে লেখা আছে। অর্থাৎ এই চলমান যেই আন্দোলনটি, তার মধ্যেই কি এই সিদ্ধান্তটি আসে। এরপরে লেখা আছে উইথ প্রোটেস্টার্স ডিমান্ডিং রিফর্ম। এখন প্রশ্নটা হলো, এই যে যে ডিমান্ডিং ব্যবহার হয়েছে, কি হিসাবে এখানে ব্যবহার হলো, কিভাবে ব্যবহার হলো? এই যে আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ বাক্যটা যদি আমরা এখানে শেষ করে দিতাম, এইখানে শেষ করে দিতাম, এরপরে আমরা কিন্তু আবার নতুন একটি বাক্য লিখতে পারতাম। ঠিক আছে, প্রোটেস্টার, এরপরে আমরা লিখতে পারতাম আর ডিমান্ডিং। সেই বাক্যটিকে মূলত একসাথে উইথ প্রিপোজিশনের সাহায্যে লেখা হয়েছে। দেখুন আবারও বলছি, অর্থাৎ আমাদের এখানে বাক্যটা ছিল এইভাবে, এইভাবে ছিল, রাইট, এইভাবে। কিন্তু আমরা এই বাক্যটিকে কি এইভাবে কিন্তু লিখতে পারি, মানে আমাদের বোঝার সাথে। অর্থাৎ আমরা বলতে পারি যে বাক্যটি এইভাবে ছিল, কিন্তু ডেইলি স্টারে যিনি লিখেছেন তিনি কি করেছেন, একসাথে লিখে ফেলেছেন। অর্থাৎ এইভাবে ছিল, বা এইভাবে আমরা বলতে পারি যে হ্যাভ বিন ডিমান্ডিং, মানে আন্দোলন দাবি করে আসতেছে। এটাও হয় যে হ্যাভ বিন ডিমান্ডিং, দাবি করতেছে আগে থেকেই কি, রিফর্ম অফ কোটা সিস্টেম, মানে এই যে কোটা সিস্টেমের যে রিফর্ম, সংস্কার, তা দাবি করতে। দেখুন এই উদাহরণগুলো ওই সমসাময়িক সময়ের নেওয়া, যার দরুন আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে এটা তো ইরিলিভেন্ট, অর্থাৎ অপ্রাসঙ্গিক। ওই সময়ের নেওয়া এবং আপনাদেরকে ওই সময় দিয়েছিলাম, যার দরুন এগুলোকে আর পরিবর্তন করা হয়নি। এখন তো আমাদের সবকিছু দাবি দেওয়া মিটেই গিয়েছে, আমরা তো স্বাধীন, মানে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়ে গিয়েছে। তারপরও আমাদের এগুলো হচ্ছে যেহেতু পত্রিকা থেকে নেওয়া এবং খুবই রিলেভেন্ট, এবং এই জন্য রিলেভেন্ট যে এখান থেকে আমরা মূল যেই অর্থাৎ আমরা শিখতে পারতেছি। ওকে, দেখুন এখানে প্রোটেস্টার, হ্যাভ বিন ডিমান্ডিং, অথবা আমরা বলতে পারি যে আর ডিমান্ডিং, একই কথা, সমস্যা নেই। অর্থাৎ আর ডিমান্ডিং একই কথা, অর্থাৎ যে ইয়া করতেছে, সেই বাক্যটাকে ওইভাবে লেখা ছিল। তার মানে এখনো পার্টিসিপল আছে। আবার আমরা যদি এইভাবে দিচ্ছি, সেখানেও পার্টিসিপলই আছে। এইভাবে যদি দিই যে প্রোটেস্টার, প্রোটেস্টার্স, এইখানে পার্টিসিপল, একই অর্থ, কোনো পরিবর্তন নেই। বুঝতে পারছেন? একই অর্থ। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? একজন, যে কোনো একজন, বা একটু হ্যান্ডস আপ করতে পারেন, মানে এই বিষয়ে কারো প্রশ্ন আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করুন করুন প্লিজ। জি। আহ, আপনি যেখানে বলছেন যে প্রোটেস্টার্স, তো এরপরে যে আমরা জানি যে হচ্ছে রিলেটিভ ক্লজ মার্কার, যেটা আমরা মানে এখানে হু দিয়ে যদি আমরা এখানে হু আর ডিমান্ডিং, তো এখানে আমি যদি যেহেতু ডেফিনেটলি অ্যাক্টিভ আপনি করতে সেন্সে, পারবেন, আপনি করতে পারবেন, সেভাবে করতে পারবেন। জি জি মানে মানে আমি বলছি, এখানে মূলত এই যে প্রিপোজিশন উইথ যুক্ত করে আমরা যদি এটা ব্যবহার জানি ভালো করে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইংরেজি স্ট্রাকচার। অর্থাৎ প্রিপোজিশন উইথ যুক্ত করে এরপরে বাকি অন্য একটা বাক্যকে এখানে আনা যায়। অর্থাৎ এখানে কিন্তু আরেকটি বাক্য ছিল, সেই বাক্যটাকে একত্রিত করেছে এই উইথ দিয়ে, এরপর একটি নাউন এনে দিয়েছে, তার সাথে সাথে এই ফর্মটি এনে দিয়েছে, অর্থাৎ পার্টিসিপল বসিয়ে দিয়েছে। আমরা যখন উইথ ব্যবহার করবো যে প্রিপোজিশন হিসেবে, এরপর মাথায় রাখবো আমাদের কিন্তু এই যে নাউন, এই নাউনের পরে আমরা কিন্তু প্রধান ভার্ব ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে কি ব্যবহার করব,
পার্টিসিপল ব্যবহার করব কিন্তু প্রধান ভার্বের মতোই অর্থ দিবে, মানে প্রধান ভার্বের মতোই অর্থ দিবে। আমি যদি এখানে আর দিতাম একই এই রকমই অর্থ দিত, আবার এখানে একই অর্থ দিচ্ছে। একই রকম ভাবে দেখুন, আমি আরো দেখাচ্ছি। এই যে এখানে একই কথা, এখানেও স্টুডেন্ট, এই যে নাউন ফ্রেজ থাউজেন্ডস অফ স্টুডেন্টস ডিমান্ডিং, অর্থাৎ ডিমান্ড করা, এখানে আপনি করা বলতে পারেন। যেমন এখানে অর্থটা দিতে পারেন এরকম যে মানে দাবি করতেছে, অথবা বলতে পারেন দাবি করা, মানে কোটা সংস্কার অর্থাৎ সরকারি জবে কোটা সিস্টেমের সংস্কার দাবি করা হাজার হাজার স্টুডেন্ট সম্পর্কে মিথিও মিলার মিথিও মিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এখানে বলতে পারেন যে ডিমান্ডিং অর্থাৎ করা বা করতেছে এরকম, অর্থাৎ করা মানে চলমানই তো বোঝাচ্ছে। ওকে, আবার এইখানে আরো আছে, বেশ আছে। এইখানে একটু লক্ষ্য করুন তো, এইখানে দেওয়া আছে দ্যাট কিল্ড 12 চিলড্রেন প্লেয়িং ফুটবল। এখন আমার প্রশ্নটা হলো, এই প্লেয়িংটা কি মূলত, এটা কার কাজ করতেছে কেউ বলতে পারবেন? একজন একটু বলুন যে প্লেয়িংটা আসলে কার কাজ, কাকে রিফার করছে? এখানে তো কত কিছু আছে, মানে এই যে কত কিছু আছে আসলে কাকে রিফার করছে দেখুন তো। 12 children. 12 চিলড্রেন, আর অর্থাৎ এই children প্লেয়িং এর কাজটি কারা করতেছে? 12 জি, স্যার। চিলড্রেন করতেছে। এখানে হওয়ার কথা ছিল কি ওয়ার জি, প্লেয়িং, স্যার। কিন্তু তা না করে তিনি কি Were, করেছেন, জি, সরাসরি স্যার। প্লেয়িং দিয়ে দিয়েছে। এখন বলতে পারেন যে প্লেয়িং কেন দিল? এখন আমি যখন এই সেন্সে বলতে যাব যে খেলতে থাকা, ওই যে বললাম যে চলমান, অর্থাৎ খেলতে থাকা জি, স্যার। চলমান, চলমান বোঝাচ্ছে, একই সাথে আংশিক, এই ভার্বটা কিন্তু আংশিক। আমি যদি বলি শুধু খেলতে থাকা, হবে? অর্থ দিবে না। ওকে, তার মানে হচ্ছে খেলতে থাকা। এখন আমি যদি বলতাম যে হাঁটতে থাকা, আমি যদি বলতাম দৌড়াতে বা ছুটন্ত বা দৌড়াইতেছে এরকম কিছু শিশুকে দেখলাম, মানে আপনি যাই বলেন, খেলতে থাকা, মারামারি করতেছিল বা মারামারি করতে থাকা, বা সাউন্ড করতেছিল তার মানে সাউন্ড করতে থাকা। আমি যেমন এরকম ভাবে তো আমি বলতে পারি যে আই অর্ডার আই অর্ডার কিপ আই অর্ডার কিপ কি স্টুডেন্টস মেকিং সাউন্ডস, অর্থাৎ শব্দ করতে থাকা বা নয়েজ, মানে শব্দ করতে থাকা স্টুডেন্টদের আমি থামতে বললাম। মানে ব্যাপারটা হচ্ছে এই যে যে করতে থাকা বা চলমান, এই ব্যাপারগুলো অর্থ দিতে আমরা কি এই পার্টিসিপল, আসলে পার্টিসিপলের যে কত ব্যবহার, এগুলো যদি ভালোভাবে আপনি রপ্ত করতে পারেন, আপনার ইংরেজি লেখা এত সহজ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ অনেক ধরনের কাজ দেয়, অনেক ধরনের। আমরা এখানে মাত্র 2 ধরনের পার্টিসিপল শিখলাম মাত্র, এখনো আরো কত ধরনের পার্টিসিপল পড়ে রয়েছে। ওকে, এই যে যে এখানে একটু লক্ষ্য করুন, এই যে যে ব্যবহার করেছি উইথ, আমি কিন্তু আপনাদেরকে লিখতে দিব, মাথায় রাখবেন উইথ ব্যবহার করে কিভাবে করতে হয়। এইখানে দেখুন তো, এটাও কিন্তু ডেইলি স্টার থেকে নেওয়া। উইথ এরপরে পিপল, দেখুন পিপল দেওয়ার পরে এখানে আর প্রধান ভার্ব ব্যবহার করা হয়নি বা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি, সরাসরি কন্টিনিউইং লেখা আছে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। তার মানে এখানে কি আছে আমাকে কেউ বলুন তো, এখানে কি উজ্জ আছে বলতে পারবেন? এখানে অক্সিলারি ভার্ব কি উজ্জ আছে বা বাক্যটা কিভাবে লিখতে পারতাম? কেউ একজন একটু বলুন তো আমাকে, অর্থাৎ এই বাক্যটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? People ওকে, Are. ওকে, তার মানে আমরা এখানে আর হবে স্যার, people are ওকে, আমরা এখানে একটা কমা দিয়ে এরপর আমরা বলতে পারতাম এইভাবে, এইভাবে বলতে পারতাম যে পিপল আর, এইভাবে বলতে পারতাম, রাইট? বা হ্যাভ বিন, একই কথা, অর্থাৎ করতেছে বা মানে চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফর দ্য মোস্ট বেসিক নেসেসিটি, অর্থাৎ সবচেয়ে প্রয়োজনীয় যে দ্রব্যাদি বা যা প্রয়োজন তার জন্য মানুষজন কি সব সময় বা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখন সেই ব্যাপারটাকে এরা কি করেছে, মানে উইথ প্রিপোজিশন দিয়ে তার সাহায্য নিয়ে, আমরা জানি যে আমি যখন প্রিপোজিশন উইথ ব্যবহার করছি তখন কিন্তু প্রধান ভার্ব ব্যবহার করতে পারবো না, এই জন্য নাউনের পরে সরাসরি পার্টিসিপল ব্যবহার করেছে, কিন্তু অর্থটা কিন্তু একই, অর্থর কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, একই অর্থ দিচ্ছে এখানেও। এখন বুঝতে পারছেন পার্টিসিপলের এই ব্যবহারটা সম্পর্কে? ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটু যাই। এখানে কিন্তু আমি এগুলো বলছি না, এখানে কিন্তু অনেক শব্দ দেওয়া আছে। বিয়ার ফ্রুট, ফলপ্রসূ না হওয়া, কাম টু ইফেক্ট, কার্যকর হওয়া, সরি বিয়ার ফ্রুট ফলপ্রসূ হওয়া, তার মানে একই অর্থ আবারও, যেমন কাম টু ইফেক্ট কার্যকর হওয়া, কাম ট্রু সত্য প্রমাণিত হওয়া, মানে অনেকটা কাছাকাছি, এগুলো কিন্তু শিখে নেবেন।
স্ট্রাগল ফর, তারপরে হচ্ছে ফাইট ফর বেসিক নেসেসিটি, তারপরে এসেনশিয়ালস। এই এসেনশিয়ালস একেবারে মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি, এসেনশিয়ালস একই। তারপরে কোর নেডস, বেসিক নিড, এগুলো শিখে নেবেন, এগুলো আমি বলবো না কারণ এগুলো আসলে সময় নেই, ওইভাবে আমরা সময় পাবো না। ওকে, এইখানে এই একই কাজ, এইখানে একই কাজ, এখানে একই রকম ব্যবহার হয়েছে। ওকে, এখানে অনেক শব্দ দেওয়া আছে, এগুলো শিখে নেবেন। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে এগুলোর ব্যবহার। এখানে আমি দেরি করব না, এগুলো আপনারা সবাই জানেন কারণ এগুলো আমরা ব্যবহার করে থাকি। ডিসগাস্টিং, বোরিং, ইন্টারেস্টিং, ডিসঅ্যাপয়েন্টিং, অ্যামেজিং, অ্যালুরিং, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এগুলো এগুলো সম্পর্কে আমি সময় ব্যয় করব না, আমাদের যেখানে সময় ব্যয় করা প্রয়োজন আমরা ঠিক ওই জায়গায় সময় ব্যয় করব বলে আশা ব্যক্ত করি। ওকে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? অর্থাৎ এই যে অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম কিন্তু আমরা কিন্তু গুলিয়ে ফেলবো না। আইএনজি যুক্ত ফর্ম কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আবারও পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল একই কথা, মানে প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটাই তো মানে অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানে বিরক্তিকর, তারপরে হতাশাজনক, এটা কিভাবে হয় আমি এখানে লিখে দিয়েছি, এইখানে দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ কখন আমরা আশ্চর্য লিখবো, কখন আমরা আশ্চর্যজনক লিখবো। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া স্যার, ক্লিয়ার। শোনা যাচ্ছে। ওকে, আমি এখানে ছিলাম, আমি বলেছি ইডি এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম বোঝার উপায়। আমরা সাধারণত ইডি এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম অনেকাংশেই ব্যবহার করে থাকি, যেমন আশ্চর্য বোঝাতে আশ্চর্য, আবারও মুগ্ধ, বিরক্তি বা বিরক্ত। আমরা আবার বলি যে আশ্চর্যজনক বা মনোমুগ্ধকর বা বিরক্তিকর বা ভীতিকর। এইগুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আমরা যখন দেখব যেই অ্যাডজেক্টিভের পরে বা যেই বিশেষণের পরে জনক, কর, কর বা জনক এরকম থাকবে সেগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। অর্থাৎ সেই সমস্ত অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হবে। আর যা শুধু হবে, অর্থাৎ এই যে যেমন বিরক্ত, ভীত, বিরক্ত, হতাশ, হতাশ মানে ফ্রাস্ট্রেটেড, হতাশ, চার্মড, মুগ্ধ। আবার আমরা যখন চার্মিং বলছি তখন মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। আবার আমরা কিন্তু অনেক সময় বলি যে অপমানিত, আই ফিল কি ইনসাল্টেড, আমরা কিন্তু বলি যে আমি অপমানিত হয়েছি। ওকে, সেই ক্ষেত্রে আমরা যখন বলবো যে অপমানজনক তখন কি ইনসাল্টিং। আবারও আমরা যখন বলি যে ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, আমরা কিন্তু বলি। যখন বলবো যে মজাদার বা এরকম মজাদার হয় না যে দিস বুক ইজ ইন্টারেস্টিং, এটা মজাদার এই বইটা। আবারও বিভ্রান্ত, বিভ্রান্তিকর, এই ব্যাপারে আমি আর সময় ব্যয় করবো না। এই ব্যাপারে কার কোনো প্রশ্ন আছে? এখানে অনেক দেওয়া আছে, একটু পড়ে নিবেন। জি ভাইয়া, I have one question. ইয়েস ইয়েস ইয়েস, জি গো হেড প্লিজ। ভাইয়া এটা তো হচ্ছে যে অ্যাডজেক্টিভ ইডি যুক্ত আইএনজি। এখন জি জি, আমরা মানে এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে কি না সেন্টেন্স না না, শুরু করতে পারবো? ওকে হ্যাঁ করতে সেন্টেন্সের পারবেন। প্রথমে আপনি নিঃসন্দেহে করতে পারবেন, মানে আপনি একটা নাউনের পূর্বে বসাবেন। এটা কিন্তু একা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না, একটা নাউনের পূর্বে বসাবে তাহলেই হবে। নাউনের এটা এটার আগে একটা নাউন বসবে, নাউন। মানে আপনি চাইলে বসাতে পারবেন। আপনি তো বলতেই পারেন যে বিরক্তিকর ব্যবহার, মানে আপনি যদি বলেন যে বিভ্রান্তিকর একটা, মানে এইভাবে বলতে পারেন যে বিভ্রান্তিকর ইনফরমেশন বা তথ্য, তাহলে আপনি যেমন এইভাবে দিয়ে দিবেন। ভাইয়া, যেমন আমি বলি, যেমন একটা ওয়ার্ড আছে এখানে স্যাটিসফাইড, সন্তুষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি বলি I'm really satisfied to see the student activities. হ্যাঁ হবে, হচ্ছে তো। এখন কিন্তু এটা তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাঁ কিন্তু হ্যাঁ, স্যাটিসফাইড দিয়া কিভাবে করবো আর এটি আর কি সেন্টেন্স মেকিং আর কি স্যাটিসফাইড। দেখুন, যেই সমস্ত অ্যাডজেক্টিভ ইডি যুক্ত, অর্থাৎ যেই সমস্ত অ্যাডজেক্টিভ ইডি যুক্ত এবং ইমোশনস প্রকাশ করে, ফিলিংস প্রকাশ করে, আমরা সবসময় মাথায় রাখবো সেইগুলো দিয়েই আপনি ইডি যুক্ত করে দিতে পারবেন। এটা মানে গ্রামারের ভাষায় সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারেন। তবে আপনি যে বলছেন যে আম, ওকে, কি যেন বলেছিলেন আবার একটু বলবেন? যেমন আমি ধরে নিলাম এইভাবে যে আম সারপ্রাইজড, সারপ্রাইজড টু সি ইউ, সি ইউ ওয়ার্কিং হিয়ার, মানে তুমি এখানে, মানে তোমাকে এখানে কাজ করতে দেখে আমি অবাক হয়েছি বা আমি অবাক, রাইট? তোমাকে এখানে কাজ করতে দেখে আমি অবাক। এখন ব্যাপারটা হচ্ছে আম সারপ্রাইজড, অবাকের ইংরেজিটাই হচ্ছে সারপ্রাইজ।
আপনি চাইলে তো এখানে মানে অন্য কিছু দিতে পারতেছেন না, মানে সারপ্রাইজ। ওকে, ভাইয়া যদি এটা বলি যে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর রিয়েলি সারপ্রাইজড ওয়ান স্টুডেন্টস। ওকে, মোস্ট অফ দ্য পিপল belonging পিপল অফ বাংলাদেশ belonging টু বাংলাদেশ। হ্যাঁ জি, বলুন এরপরে কি? সারপ্রাইজড হ্যাঁ হ্যাঁ বলুন, সারপ্রাইজড সারপ্রাইজড অন স্টুডেন্টস টু সি স্টুডেন্টস অ্যাক্টিভিটিস। টু সি স্টুডেন্টস অ্যাক্টিভিটিস। স্টুডেন্টস অ্যাক্টিভিটিস। ওকে, হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে। তার মানে হচ্ছে অধিকাংশ মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কি অবাক, কি এই যে ছাত্রছাত্রীদের কার্যক্রম দেখে অবাক। এখন আপনি যদি বলেন যে এইরকম ভাবে, মানে আপনি যদি বলেন যে হট হর মোস্ট অফ দ্য ওকে মোস্ট অফ পিপল অফ, বা এইভাবে বলতে পারেন যে বিলঙ্গিং টু বাংলাদেশ। এরপরে আপনি কি হট ওকে স কি দেখেছিল বা কি এক্সপিরিয়েন্স করেছে। ভাইয়া যদি ওটা বলি যে সারপ্রাইজিং। ওকে, হ্যাঁ ওকে, এই এই যদি এই যে বলি আমি যে আমি most of লিখতেছি, the এই যে এটাই আমি লিখতেছি, জি, জি। এটাই আমি জি, লিখতেছি জি। is surprising. Is surprising or definitely? ওকে, আমার কথাটা কি রিপিট হচ্ছে? আমি নো 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 ক্লিয়ার। ওকে, দেখুন তো এই এখন বুঝতে পারছেন, এখন অর্থটা কি দিচ্ছে দেখছেন, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ যে অভিজ্ঞতাটা লাভ করলো, আমরা এইভাবে লিখতে পারি, এখানে আমি দিতে পারি, নো প্রবলেম, এইভাবে দিয়ে দিতে পারি যে আমি স্টুডেন্ট প্রটেস্ট। ওকে, অর্থাৎ এই যে ছাত্র আন্দোলনের মধ্যে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যা অভিজ্ঞতা লাভ করলো তা নিঃসন্দেহে আশ্চর্যজনক, সারপ্রাইজিং, নিঃসন্দেহে আশ্চর্যজনক। জি স্যার জি ইসের সাবজেক্টটা কোনটা হবে এখানে সেটা ওকে বুঝতেছি না। ওকে ওকে, দেখুন এই ব্যাপারেও আমি একটা ক্লাস দিয়েছিলাম, যে যদিও এটা অন্য একটা ক্লাসের অংশ, কিন্তু এই পুরো অংশটাকে আপনি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ধরে নেবেন এই বাক্যের জন্য। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি জানেন, এই যে অংশটা, নাউন জি এই অংশটাকে বলা হয় নাউন ক্লোজ। আমরা কিন্তু নাউন ক্লোজ পড়েছেন, নাউন ক্লোজ, জি নাউন ক্লোজ কিন্তু কিভাবে কাজ করে, অনেকাংশেই সাবজেক্টের মতোই কাজ করে। আমরা জানি যে নাউন ক্লোজ সাবজেক্টের মতো কাজ করে, সুতরাং এই পুরো অংশটাই এজ এ নাউন ক্লোজ। অর্থাৎ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যা এই যে স্টুডেন্ট প্রটেস্টের মধ্যে যা অভিজ্ঞতা লাভ করলো, এটা নিঃসন্দেহে কি মানে আশ্চর্যজনক, ঠিক আছে। ওকে, বা আপনি ফ্যাসিনেটিং, আমি মনোমুগ্ধকর। এখানে কিছু বলতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, প্লিজ। আহ, একটু আগে যে উনি কোশ্চেনটা করছে, তো এখানে যে বলছিল যে আই এম সারপ্রাইজ, কিন্তু ওটাতে সারপ্রাইজিং কেন হয়েছে? এখানে আসলে ফার্স্ট পার্টিসিপল এবং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এর ইউজ হয়েছে। মানে যেমন পার্সন কে মডিফাই করলে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যেমন আই এম ইন্টারেস্টেড, কিন্তু যদি এখানে যদি হচ্ছে থিংস কে মডিফাই করে, যেমন ইট ইজ ইন্টারেস্টিং, তো সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়। সো এটাই আর কি, উনি হয়তো কনফিউজ ছিল। ওকে ওকে ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ইডি যুক্ত, একটা আইএনজি যুক্ত। আমি জাস্ট এখানে লিখেও দিয়েছি, স্পষ্টভাবে লিখেও দিয়েছি। এই ব্যাপারে কারো প্রশ্ন না থাকলে আমি এখান থেকে চলে যাব, কারণ আমার এখনো দুইটা ব্যাপার বাকি রয়েছে। এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন? এগুলো পড়ে নিবেন, কিন্তু এগুলো কিন্তু আপনি না পড়লে পিছিয়ে পড়বেন। I have another question. ইয়া প্লিজ গো হেড। Why I will memorize this word ওকে and use in the ওকে, sentence? আপনি এগুলোকে ব্যবহার করুন, তাহলে আপনি এগুলো মেমোরি করতে পারবেন, মানে মেমোরাইজ করতে পারবেন। আপনি নিয়মিত ব্যবহার করুন, একটু লেখার চেষ্টা করুন। এই যে আমরা আজকে দুইটা বাক্য শিখলাম, আপনি নিজে নিজে এইভাবে বাক্য তৈরি করুন। এইভাবে শিখতে হবে আসলে। আপনি যদি একদিনকে বলেন যে আজকে আমি সব শিখে ফেলবো, তাহলে হবে না।
মানে একসাথে সব শিখতে পারবেন না, এগুলোকে পড়তে হবে, প্র্যাকটিক্যালি আপনাকে এগুলোকে ইউজ করতে হবে, তারপরে আমরা শিখতে পারবো আস্তে আস্তে। একেবারে সহজ, আপনি একটা শিখবেন, বিরক্তি ডিস্টার্ব, আর ডিস্টার্বিং বিরক্তিকর, সারপ্রাইজড বিস্মিত, সারপ্রাইজিং বিস্ময়কর, তার মানে অনেক কাছাকাছি তো। পীড়িত পীড়াদায়ক। ওকে, আমাদের এখানে যদি কোনো প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে আমরা সামনে যেতে পারি। এখানে অনেক লেখা আছে। ওকে ওকে, আমরা এইখানে চলে যাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়। ওকে, এইখানে দেখুন অনেক লেখা আছে, অনেক লেখা আছে। এইখানে লেখা একদম স্পষ্টভাবে লিখে দিয়েছে। এই লেখাটা কি পড়েছিলেন? টু বি অনেস্ট আমাকে বলবেন যে হ্যাঁ আমি পড়েছিলাম এই লেখাটা। জি স্যার, পড়েছিলাম। তাহলে আমার মনে হয় একেবারে স্পষ্ট বুঝে যাওয়ার কথা যে আসলে এখানে কি আছে। এটা আসলে 2টা কাজ যদি হয়, কোন যে কাজটা আগে হবে সেই কাজটা ডেফিনেটলি হবে, ডেফিনেটলি, রাইট রাইট। অর্থাৎ না মানে যেই কাজটা আগে হবে হ্যাঁ সেটাও করা যায়, আবারও মানে একসাথে চেঞ্জ চলতেছে। করা যায়। আপনি কমা দিয়ে ইউজ করতে পারবেন। Right, সাধারণত আগের কাজটাই আগে লিখলে মানে সেন্টেন্সের সৌন্দর্য থাকে। রাইট রাইট রাইট। ওকে, এখন এইখানে লেখা আছে দেখুন, মানে আমি পড়াটা পড়লাম না, আমি যদি পড়তে যাই তাহলে সময় চলে যাবে, এই জন্য আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি, আপনি একটু পড়ে নেবেন দয়া করে। ওকে, এখানে আমি লিখেছি গোয়িং গোয়িং হোম, গিয়ে। দেখুন তো এখন এই স্যার ধরনের এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। ওকে ঠিক আছে, জি আপনার কোয়েশ্চেনটা করুন শুনি। স্যার বলছে আমরা তো বলি গো টু হোম বলি, তো এখানে গোয়িং এর পর টু কেন ইউজ হলো না স্যার, এটা একটু ও বলবেন? ও হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে এই হোম বাড়ি, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যদি অ্যাডভার্ব হিসেবে সরাসরি ব্যবহার হয়েছে, এই ক্ষেত্রে আমরা সাধারণত হোমের পূর্বে মানে মানে এটা হচ্ছে বলা যায় যে এক্সেপশন, অর্থাৎ গ্রামারের নিয়ম অনুযায়ী হোমের পূর্বে টু ব্যবহার হচ্ছে না। ঠিক আছে, আমি যদি বলতাম মাই হাউস, তাহলে কিন্তু আবার আমি টু দিতাম। আবার যদি বলতাম স্কুল, তাহলে টু দিতাম। এখন কেন যে এই যে যে হোম, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা শুনেছি যে হোম অ্যাজ এ অ্যাডভার্ব, মানে দেখুন হোমের অর্থটাই হচ্ছে বাড়িতে, মানে হোমের অর্থটাই হচ্ছে বাড়িতে। আবারও আমরা যখন দেখুন এইরকম আরেকটি আছে, একটু লক্ষ্য করুন, অ্যাব্রড, এর অর্থটাই হচ্ছে বিদেশে। এখন যেখানে অর্থটাই দিচ্ছে বিদেশে, সেখানে তো আর প্রিপোজিশন দরকার হচ্ছে না, মানে জি বিদেশে। স্যার, জি। ওকে, আবার এখানে অর্থটা দিচ্ছে বাড়িতে, তার মানে এখানে আর দয়া করে মানে আর নতুন করে প্রিপোজিশনের প্রয়োজন হচ্ছে না। এই সেন্সেই মূলত আরো কিছু কিছু আছে যে যার পূর্বে প্রিপোজিশন ব্যবহার হয় না, এই সেন্সেই মূলত এখানে প্রিপোজিশন হয়নি। ঠিক আছে, আমরা এগুলো একটু কিছু কিছু ব্যতিক্রম আছে, এই প্রশ্নটা করে ভালো হয়েছে, অন্তত পক্ষে অনেকে জানতে পারলাম। ওকে, আবারও বইটি পড়ে, তার মানে কি এই যে যে পড়ে, যে বাংলায় যে রিড দ্য বুক অ্যান্ড, মানে আমরা কম্পাউন্ডে লিখতে পারতাম অ্যান্ড স্লেপ্ট এট নাইট, এইভাবে লিখতে পারতাম। ওইভাবে না লিখে আমরা কি করেছি, সরাসরি পার্টিসিপল দিয়ে লিখেছি। মানে পার্টিসিপল দিয়ে লেখার মানে হচ্ছে যে এইভাবে লেখা যায়, অর্থাৎ এই অর্থটি দেয় পড়ে। ওকে, আবার দেখুন এইখানে, এইখানে একটু লক্ষ্য করুন, এখানে যেমন দেওয়া আছে এইরকম ভাবে। ওকে, অর্থাৎ দে প্লেড ফুটবল। সরি, আপনারা পরে প্রশ্ন করবেন, আমি আগে একটু যাচ্ছি প্লিজ, আমি আবার সুযোগ দিব আপনাদের। তারা ফুটবল খেলেছিল, অ্যান্ড ওয়েন, বা এভাবে বলতে পারি অ্যান্ড দেন, তারপর ওয়েন্ট হোম, বাড়ি গিয়েছিল। এখন প্রশ্নটা হলো, এর অর্থটা হচ্ছে তারা ফুটবল খেলেছিল, মাঠে ফুটবল খেলেছিল এবং বাড়ি গিয়েছিল। ওকে, আবার যদি এই বাক্যটিকে আমরা আবারও যদি অর্থাৎ কমপ্লেক্সে লিখতে যাই, তাহলে এইরকম অর্থ দেয়। ওকে, যখন তারা ওকে, অর্থাৎ ফুটবল খেলার পর, মানে অর্থটা হচ্ছে ফুটবল খেলা শেষ করে বা ফুটবল খেলার পর তারা বাড়ি গিয়েছিল। ওকে, সেই ক্ষেত্রে আমরা একেবারে কম্পাউন্ডে আবার কমপ্লেক্সে লিখতে পারি।
আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে যদি চলে যাই তাহলে আমাদের এইখানে একটু দ্বিধাদ্বন্দ্ব ফিল হতে পারে, কারণ আমরা যখন ক্লোজ পড়বো অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লোজ পড়বো তখন আবার ওই সম্পর্কে জানবো। এখন যেহেতু একটা বিষয় আছে, একটা বিষয় সম্পর্কে আমরা অবগত হই, তাতে করে আমাদের খুব বেশি খটকা লেগে যাবে না, বা তাতে করে আমাদের খুব বেশি কমপ্লেক্স মনে হবে না। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে যেই কাজটি মানে আগে হচ্ছে, দুইটা কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে হচ্ছে, সেই কাজটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। এই অংশটিকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে, পুরো অংশটিকে। ওকে, পুরো অংশটিকে। এর মধ্যেও যদি আবার আপনি ধরেন তাহলে এই অংশটিকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আমরা ওদিকে যাচ্ছি না, অর্থাৎ পুরো অংশটিকে ধরে নিলাম প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে, এটা আমরা বলতে পারি। এই যে যেমন ঢাকা গিয়ে, আমি যদি বলতাম মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে, আমি যদি বলতাম বরিশালে গিয়ে, নোয়াখালী গিয়ে, হোয়াটএভার, আমি যদি বলতাম যে গণভবনে গিয়ে আমি ভাঙচুর করেছিলাম, যদিও আমি করি নাই আর সাপোর্টও করি না, মানে এক কথা হচ্ছে এই যে যে গিয়ে বা করে, এই যে যে আংশিক, অর্থাৎ একটার পর আরেকটা, তখনই আমরা কি এই পার্টিসিপলের সাহায্যে, অর্থাৎ পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে খুব সহজে করতে পারি। এইখানে আপনার কি কোনো প্রশ্ন আছে? ওকে, যদি এরকম হয় আমরা কোনো অ্যাডভার্ব ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করতে পারি ইলিগালি ক্রাবিং প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনকে দখল করে, ক্রাবিং দখল করে বা ভোগ দখল করে, ইলিসিট স্টেট ইসরায়েল কি করেছে? পুশ করেছে, পুশ করেছে ইনোসেন্ট পিপল আউট, অর্থাৎ এই ইনোসেন্ট পিপলকে তাদের যে হোলি ল্যান্ড থেকে পুশ করে দিয়েছে। আপনারা কিন্তু এগুলোকে ব্যবহার করবেন। দেখুন এই যে যে পুশ আউট, পুশ আপ, পুশ ইট, এগুলো কিন্তু খুবই দরকারি এবং খুবই একাডেমিক ওয়ার্ড। এগুলোকে আপনি ব্যবহার করতে পারলে কি বলবো, পুশ অ্যাওয়ে, এগুলো কিন্তু দারুণ ওয়ার্ড। ওকে, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না, এগুলো কাজ হচ্ছে আপনাদের পড়ে নেওয়া। ওকে, এইখানে আছে ডিফিটিং পাকিস্তানি ট্রুপস, পাকিস্তানি বাহিনীকে হটিয়ে উই মেড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ওকে, আমি এখানে বেশি দেরি করব না, এইখানে আপনাদের জন্য কাজ অবশ্যই অবশ্যই দুইটার যে কোনো একটি কাজ। ওকে, আমি আপনাদের প্রশ্ন উত্তর রাখবো, প্লিজ আগে এই দুইটির যে কোনো একটি কাজ আপনারা করে দিবেন, মেসেজে করুন, আমি দেখব। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে এত সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আরেকটা ঢাকায় গিয়ে আমি চিড়িয়াখানা ও জাদুঘর দেখব, মানে ঢাকায় গিয়ে আমি চিড়িয়াখানা ও জাদুঘর দেখব। এই দুইটা যে কোনো একটা আপনি এখনই করুন এবং মেসেজে আমাকে দয়া করে পাঠাবেন।